ভেতরটা অনেকটা ভেঙে গেছে। বছর 25-30 বছর আছে, আগেও আরো অনেকটা বেশি এই পাশটা একটু ঢুকে আসুন। तमलुक पश्चिम बंगाल के पूर्वी मेदिनीपुर जिले का एक ऐतिहासिक शहर है जिसे प्राचीन काल में तम्रलिप्त कहा जाता था। इसी शहर में स्थित है तमलुक राजबाड़ी, जो आज खंडहर बन चुकी है, लेकिन कभी बंगाल की शान हुआ करती थी। माना जाता है कि ये राजबाड़ी मयूर ध्वज वंश के राजाओं ने बनवाई थी। इसकी उम्र लगभग 2000 साल से भी ज्यादा पुरानी बताई जाती है। लाल ईंटों से बनी ये इमारत बंगाली, इस्लामी और औपनिवेशिक स्थापत्य शैली का सुंदर मिश्रण है। कभी ये 2 मंजिला भवन था जिसमें ऊंचे स्तंभ और बड़े बड़े मेहराब थे। अब हालांकि इसका अधिकांश हिस्सा टूट चुका है, फिर भी इसके अवशेष इतिहास प्रेमियों और पर्यटकों को आकर्षित करते हैं। भारत के स्वतंत्रता संग्राम के दौरान ये राजबाड़ी कई क्रांतिकारी बैठकों और आंदोलनों का केंद्र रही। साल 1942 में जब तम्रलिप्त राष्ट्रीय सरकार की स्थापना हुई, तब तमलुक आजादी की लड़ाई में एक अहम जगह बन गया था। आज ये राजबाड़ी जर्जर अवस्था में है, दीवारें टूटी हुई हैं और जगह जगह घास झाड़ियां उगाई हैं। फिर भी ये तमलुक का एक प्रमुख पर्यटन स्थल है। इसके पास स्थित बारगाभीमा मंदिर और प्राचीन तम्रलिप्त बंदरगाह के अवशेष इस जगह को और भी खास बनाते हैं। তাম্রলিপ্ত রাজবংশ আমরা জানি মহাভারতীয় যুক্তরাষ্ট্রের ময়ূর বংশ থেকে আমাদের এই সূত্রপাত। আমরা যদি তাম্রলিপ্ত রাজবংশের কথা পাই, আমরা মহাভারতে আমরা তাম্রলিপ্ত রাজবংশের কথা পাই, এবং সেই রাজবংশ অত্যন্ত প্রাচীন। এবং সেই রাজবংশ আমরা সেই আমাদের যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এগুলোর মধ্য দিয়ে আমরা যে আমাদের যে মহাকাব্য, সেই মহাকাব্যের মধ্যে আমরা তাম্রলিপ্ত রাজবংশের পরিচয় পেয়ে থাকি। এবং তাম্রলিপ্ত আমরা জানি যে একটা অতি প্রাচীন যুগে তার এখানে একটা প্রাচীন সভ্যতার পদসঞ্চার হয়েছিল। এবং সেই পদসঞ্চার এখানে সমুদ্র থাকার ফলে এবং সমুদ্র থাকবার ফলে সেখান দিয়ে বিভিন্ন অর্ণব পোত অর্থাৎ জাহাজগুলো বিভিন্ন জায়গায় যাতায়াত করত। এবং তাম্রলিপ্ত রাজবাড়ির একটা ভূমিকা ছিল। সেই তাম্রলিপ্ত রাজবাড়ি হচ্ছে যে এখান থেকে তাদের পৃষ্ঠপোষকতা করত, এবং এখানে রাজবাড়ি থেকে বিভিন্ন ভাবে এখানকার জিনিসপত্র, তাম্রলিপ্তের যে জিনিসপত্র বিদেশে রপ্তানি হতো। এবং শুধু তাই নয়, তাম্রলিপ্তের যে রাজার যে কাহিনী, সেই কাহিনী অন্য সমস্ত বিভিন্ন দেশে, ভারতবর্ষের বাইরে ছড়িয়ে পড়েছিল। এখানে তামা আমদানি করা হতো বলে এখানে নাম হয়েছিল তাম্রলিপ্ত। এবং তামা ছাড়াও এই তাম্রলিপ্ত নামের একটা গভীর তাৎপর্য রয়েছে। এই তাৎপর্যটা খুঁজে দেখার জন্য বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন ভাবে তার সমস্ত তার মূল্যায়ন করছে, বা তার সেই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি নিয়ে তারা দেখবার চেষ্টা করেছেন। তাম্রলিপ্ত রাজবংশ শুধু প্রাচীন কালে নয়, তার মধ্যযুগেও তার বৈশিষ্ট্য ছিল। এবং তাম্রলিপ্ত রাজবাড়ির একটা বড় ভূমিকা ছিল এই আমাদের যে এখন দুর্গাপুজো চলছে, এই দুর্গাপুজোর প্রায় 200-250 বছর আগে থেকেই এই দুর্গাপুজো তাম্রলিপ্তর আমাদের রাজবাড়ির আমরা দেখতে পাই। এবং আমাদের অদূরেই রয়েছে আমাদের মা বর্গভীমার মন্দির। আমরা জানি যে সতীর দেহত্যাগ, আমাদের সে পুরাণে আমাদের যে পৌরাণিক কাহিনী রয়েছে, যে সতীর দেহত্যাগের পর তার সুদর্শন চক্র দিয়ে যে আমাদের বিষ্ণু যে টুকরো টুকরো করে দিয়েছিল, তার বাম গুলফ এই তমলুকে পড়েছিল, এবং সেখানেই তৈরি হয়েছে তাম্রলিপ্ত বর্গভীমা মন্দির। এটা তাম্রলিপ্তের রাজবাড়ির একটা অংশ, ভেতরের অংশ। এখানে রানীরা থাকতেন এবং রাজারাও মাঝে মাঝে আসতেন এখানে, তারা এখানে গল্পগুজব করতেন। একসময় এগুলো গমগম করতো, কিন্তু আজকে পোড়ো বাড়ির মতো পড়ে আছে সমস্ত। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা অধিগ্রহণ করেছে, কিন্তু রাজবাড়ির যে অবস্থা, যতক্ষণ না এটা সারাচ্ছে, যদি অর্থ বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার তবে সারানো হবে, কিন্তু কবে সারানো হবে সে নিয়ে আমরা তমলুকবাসীরা খুবই দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছি। কারণ এই ঐতিহ্যটাকে যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের এখানের তমলুকের যে ঐতিহ্য এবং এটাকে ঘিরে যে আমাদের একটা পর্যটন করার যে একটা প্রচেষ্টা থাকবে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে যদি
হ্যাঁ, সেটাই আমাদের নষ্ট হয়ে যাবে। এটাই আমাদের আশা যে কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে সতর্ক থাকবেন এবং যত শীঘ্র সম্ভব এটাকে ভালো করে সারিয়ে এবং গুছিয়ে এবং সেটাকে হয় মিউজিয়াম করুক, না হলে কিছু একটা করুক, করে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে তাম্রলিপ্ত এবং তমলুকে প্রচুর লোকজন আসুক, মিউজিয়ামটা দেখুক, এখানে একটা মিউজিয়াম করা হোক, এটাই আমার দাবি। তাম্রলিপ্ত রাজবাড়ির আমরা যে দাঁড়িয়ে আছি, তাম্রলিপ্ত রাজবাড়ির একটা পুষ্করিণী, বৃহৎ পুষ্করিণীর সামনে। এই পুষ্করিণীর নাম হচ্ছে খাটপুকুর। এই পুষ্করিণীর একটা বিরাট ইতিহাস ঐতিহ্য আছে। সেটা কিরকম, আমরা চাঁদ সওদাগরের, মধ্যযুগের চাঁদ সওদাগরের আমরা কাহিনী জানি। সেখানে কিভাবে চাঁদ সওদাগরের মা মনসার তা উপেক্ষা করেছিল বলে তিনি শিবের পূজা করতেন, কিন্তু মা মনসাকে উপেক্ষা করেছিলেন বলে তার পুত্রদেরকে পুত্রদের তিনি হারিয়েছিলেন, মৃত্যু হয়েছিল তার পুত্রদের। সেই রকম এখানেও এই পুষ্করিণীতে একজনের মৃত্যু হওয়ার পর তিনি হচ্ছে যে ভাসতে সাগর দিয়ে ভাসতে এই পুষ্করিণীর কাছে এসে ঠেকে, এবং এইখানে এসে ঠেকে যাওয়ার পরে এখানে এক ধোপানি সেখানে কাপড় কাচ্ছিলেন, এবং সেই ধোপানি কাপড় কাচার সঙ্গে সেই সময় এসে তার সঙ্গে আলাপ হয়, এবং আলাপ হওয়ার পরে সেই ধোপানি বলে যে এইখানে রাজবাড়ির এই পুকুরে এখানে যদি আপনি এখানে এসে পুজো করেন, এইখানে এসে পুজো করেন মা মনসার, তাহলে আপনার হচ্ছে যে এই পুত্র হয়তো বেঁচে যেতে পারে। তখন এই রাজবাড়ির একটি জায়গাতে গিয়ে সেখানে পুজো করলেন, এবং সেই পুজো করবার পর তার পুত্র আবার নতুন করে জীবিত হলেন, এবং জীবিত হওয়ার পর সেই যে জীবিত হলেন সেই জন্য এখানে নেতা ধোপানির ঘাট হিসেবে পরিচিত হয়ে যায়, এবং এটাকে খাটপুকুর নামে পরিচিত হয়ে যায়। ঘাটপুকুর বলে সবাই লোক, এবং মানুষ এখানে পুজো করে। পাশে একটা মন্দির হয়েছে, ওই দিকটাতে পুকুরের একটা প্রান্তে একটা মন্দির আছে, এবং ধোপারা তাকে পুজো করেন, ধোপারাও পুজো করেন, বুঝতে পেরেছেন। এইটা হচ্ছে পুকুরের আরেকটা হচ্ছে এই রাজবাড়ির রাজা যখন এই পুষ্করিণীটি খনন করেন তখন বিরাট পুকুর খনন করেছিলেন, এবং সেই পুকুরের মাঝখানে একটি মন্দির নির্মাণ করেছিলেন শোনা যায়। কিন্তু সেই মন্দিরের পুজো আরম্ভ হয়, এবং পুজো করতে করতে রাজা হঠাৎ করে জোয়ার চলে আসা, যেহেতু বঙ্গোপসাগর এখানে ছিল পাশেই, এবং হঠাৎ করে এবং গোটা এই পুষ্করিণীটি ভর্তি হয়ে যায়, এবং ভর্তি হয়ে যাওয়ার ফলে এবং রাজা এই পুজো অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। এবং আজও পর্যন্ত যখন জোয়ার বা ভাটা হয়ে যায় তখন অনেকে স্নান করতে নামলে বা এখানে যারা মাছ টাছ ধরে জেলেরা, তখন দেখা যায় তাদের পায়ে অনেক সময় মন্দিরটি ঠেকে গেছে বলে এরা বলে থাকেন। এই হচ্ছে পুষ্করিণীর এখন পুষ্করিণীটা কিছুটা মজে গেছে, তার পাড়ে অনেকগুলো মন্দির আছে, পুষ্করিণীর পাশে অনেকগুলো মন্দির আছে পাড়ে, সেই মন্দিরগুলো বিশেষ উল্লেখযোগ্য। তাতে নিত্য পুজো হয়, প্রত্যেকটা মন্দিরে নিত্য পুজোও হয়। রাজবাড়িরও একটা নিজস্ব মন্দির আছে, সেই মন্দিরে আমরা এবার প্রবেশ করব। আমরা দাঁড়িয়ে আছি তাম্রলিপ্ত রাজবাড়ির মন্দিরের সামনে। দুটি মন্দির আমরা দেখতে পাচ্ছি, একটিতে বিগ্রহ আছে রাধা মাধব, আরেকটিতে আছে রাধারামন। দুটোরই নিত্য পুজো হয় সকালবেলা এবং সন্ধ্যেবেলা, এবং তাছাড়া ভোগের ব্যবস্থা আছে, দৈনন্দিন ভোগের ব্যবস্থা আছে, বাৎসরিক বড় করে পুজো হয় এবং বহু মানুষ আসে। এখানে রথযাত্রা হয়, এটা হচ্ছে রথযাত্রার রথের যে মামাবাড়ি বলে, রথযাত্রার দিনে আমাদের মহাপ্রভু মন্দির থেকে রথ এসে এইখানে এসে এই রাজবাড়ির মন্দিরের কাছাকাছি ওই পাশে আমরা যেখানে নেতাজির স্ট্যাচুটা দেখলাম ওইখানে এসে রথটা এসে থাকে। ওখানে 7 দিন অবস্থান করার পর আবার রথটা গিয়ে ফিরে যায়। সুতরাং এই রাজবাড়ির যে মন্দির দুটি, এইগুলো কিন্তু আজকে তাম্রলিপ্ত রাজবাড়ি যত দিন হয়েছে, যদি আমরা ধরে নিই প্রায় মহাভারতের যুগের, যদি আমরা যেহেতু আমরা পাচ্ছি তাম্রলিপ্ত রাজবাড়ির, আমরা ওই সময় আমরা তার কথা পাচ্ছি, এবং দ্রৌপদীর যে স্বয়ম্বর সভা হয়েছিল সেখানেও আমরা দেখেছি তাম্রলিপ্তের রাজা উপস্থিত ছিলেন। সুতরাং আমরা বলতে পারি যে তাম্রলিপ্ত রাজবংশ অতি প্রাচীন,
এবং আমরা যে এই রাজবাড়ির মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি, তাহলে এই মন্দির দুটিও অতি প্রাচীন। রাজবাড়ি যবে তৈরি হয়েছিল রাজা আনন্দনারায়ণ রায়ের সময় থেকে এই মন্দির দুটি স্থাপিত হয়েছিল এবং তার নিত্য পুজো চলতো, এবং সেই ট্র্যাডিশন, সেই ধারাবাহিকতা আজও তার বংশধররা ধরে রেখেছে। এটাই ট্র্যাডিশন, এটাই হেরিটেজ, এটাই ঐতিহ্য বলা যেতে পারে। আচ্ছা, তাম্রলিপ্ত রাজবাড়ির একটা স্বাধীনতা আন্দোলনের একটা বড় বিরাট ভূমিকা ছিল। এখানে 1938 সালের 11ই এপ্রিল আমাদের কি বলবো, আমাদের ভারতবর্ষের একজন প্রিয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম জ্যোতিষ্ক নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তখন যুব কংগ্রেসের সভাপতি বাংলার। তিনি বিভিন্ন জেলাতে তার বক্তৃতা দিয়ে যুব সমাজকে উজ্জীবিত করার জন্য ঘুরে বেড়াচ্ছেন। তিনি সেই সূত্র ধরেই তমলুকে এসেছিলেন, কিন্তু তমলুকে ব্রিটিশ পিরিয়ড তখন চলছে, সামনে তমলুক থানা। তাকে এই রাজবাড়ির মাঠে তাকে সভা করতে দেওয়া হবে না, বলে দিল সভা করতে দেওয়া হবে না। তখন কি করলো, এখানকার রাজা, তাম্রলিপ্ত রাজবাড়ির রাজা সুরেন্দ্রনারায়ণ রায়, তিনি নিজে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি তখন তাদের এখানকার নিজস্ব ব্যক্তিগত আমবাগান কেটে, রাজবাড়ির আমবাগান কেটে তাকে এখানে সভা করতে দিলেন, এবং সেইখানে রাজবাড়িতে 1938 সালের 11ই এপ্রিল নেতাজি সুভাষচন্দ্র বসু সেখানে বক্তৃতা দিয়ে গেলেন। এখানকার তমলুকের সমস্ত কংগ্রেসী নেতারা তারা উপস্থিত হয়েছিলেন। বহু জনগণ বিভিন্ন জায়গা থেকে এসে এখানে রাজবাড়িতে এসেছিলেন, তাকে দেখতে এসেছিলেন, তার কথা শুনতে এসেছিলেন। এবং সেই একটা কি বলবো, সেটা একটা বিরাট ব্যাপার ছিল তখন তাম্রলিপ্ত এবং তমলুকে এসে নেতাজি সুভাষচন্দ্রের এখানে আগমন এবং এখানে বক্তৃতা দান, এবং বহু যুব সমাজকে এখানে উজ্জীবিত করবার পর তাম্রলিপ্ত জাতীয় সরকার পরবর্তীকালে আমরা জানি তৈরি হয়েছিল 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময়। এখানে জাতীয় সরকার তৈরি হয়েছিল। এইসব উজ্জীবিত যুবক সম্প্রদায় তারা ঝাঁপিয়ে পড়েছিল এই জাতীয় সরকারের এবং স্বাধীনতা আন্দোলনের মাতৃভূমির শৃঙ্খল মোচনের জন্য। সুতরাং এই তাম্রলিপ্ত রাজবাড়ির স্বাধীনতা আন্দোলনে একটা বড় ভূমিকা ছিল, আমরা নিঃসন্দেহে বলতে পারি।